হ্যাঁ, আমরা ফিরে এলাম ক্লাস 11-এর ওই হাইড্রোস্ট্যাটিক্স বা উদস্থিতিবিদ্যা এবং আর্কিমিডিস প্রিন্সিপাল, আর্কিমিডিসের নীতি এবং অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপের যে মিক্সড চ্যাপ্টার ছিল তার শেষ, অর্থাৎ 3 নম্বর পিরিয়ডে। তো এই থার্ড পিরিয়ডে আমরা যেটা শুরু করব সেটা অনেকটা আগের দিনের কন্ডিশন থেকেই, অর্থাৎ আগের দিনে আমরা ফ্লোটেশন অ্যান্ড ইমার্শনের আমরা কন্ডিশন দেখেছিলাম, অর্থাৎ কোনো বস্তুর তরলে ভাসন এবং নিমজ্জনের শর্ত। তো সেই ভাসন এবং নিমজ্জনের শর্তে বলা হয়েছিল যে একটা বস্তুর ভাসমান অবস্থা বললে বুঝবো, এ কথাটা মন দিয়ে শোনো, একটা বস্তুর ভাসমান অবস্থা বললে বুঝবো ডুবে ভাসমান অবস্থা, অর্থাৎ বস্তুর ওজন এবং প্লবতা হবে সমান, অর্থাৎ ওয়েট এবং বায়োন্ট ফোর্স হবে ইকুয়াল। তো তখন কি হয়, ওই বস্তুর ওপর লব্ধি বল হয়ে যায় শূন্য। সে লব্ধি বল শূন্য হওয়ার জন্য কি হচ্ছে, ও ফ্রিলি ভেসে থাকতে পারে। তাহলে আজকে আমরা সেখান থেকেই শুরু করব ভাসমান বস্তুর সাম্যের শর্ত। প্রথমেই আসছে ভাসমান বস্তুর সাম্যের শর্ত, অর্থাৎ কি না, কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম অফ এ ফ্লোটিং বডি। এইখান থেকে আমরা শুরু করব। তাহলে 1 নম্বর আমরা হেডিংয়ের মধ্যেই আছে যে ভাসনের শর্ত, অর্থাৎ কন্ডিশন ফর ফ্লোটেশন বা কন্ডিশন অফ ফ্লোটেশন, ভাসনের শর্ত। সেটা আমরা কি পেয়েছি না, ওজন সমান প্লবতা, অর্থাৎ ওয়েট এবং বায়োন্ট ফোর্স হবে ইকুয়াল। এটাই, অর্থাৎ কোনো বস্তুর ওজন এবং প্লবতা হবে সমান। এবার সাম্যের শর্ত কি হবে? সাম্যের শর্ত বলছে যে কোনো একটা বডি, আমরা যদি এরকম একটা লিকুইড ধরি, এই লিকুইডে এরকম জায়গায় একটা বডি ধরি, তাহলে এর ওয়েট কাজ করবে এইদিকে, ওই একই ভার্টিক্যাল লাইনে বায়োন্ট ফোর্স বা প্লবতা বল কাজ করবে, অর্থাৎ বস্তুর ভারকেন্দ্র দিয়ে সোজা ওজন কাজ করছে যেই দিকে, প্লবতা একই উলম্ব রেখায় বিপরীত দিকে কাজ করবে। এখন প্রশ্ন উঠছে যে যদি একই উলম্ব রেখায় না হতো তাহলে কি ঘটনা ঘটতো? তখন এই ঘটনা ঘটতো, আমরা এটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন বলছি, যদি এই রকম হতো তাহলে ইকুইলিব্রিয়াম হতো না। আমরা যদি ধরি যে এই বরাবর ওয়েট আর এই দিকে বায়োন্ট ফোর্স, মানে আলাদা ভার্টিক্যাল লাইন বা উলম্ব রেখায় কাজ করছে, তখন আমরা দেখতাম যে ওই দুটো ফোর্সের জন্য একটা রোটেশন বা রোটেশনাল টেন্ডেন্সি চলে আসতো, অর্থাৎ এখানে একটা টর্ক কাজ করতো বা মোমেন্ট অফ ফোর্স কাজ করতো। যেহেতু দুটো ফোর্স আলাদা আলাদা ভার্টিক্যাল লাইনে কাজ করছে, এদের একটা সেন্টার অফ অ্যাকশন অফ ফোর্সেস, অর্থাৎ এই যে দুটো বল যে ক্রিয়াশীল হচ্ছে তাদের একটা লব্ধি ক্রিয়ারেখা থাকতো। সেই ক্রিয়ারেখা দিয়ে আমরা ভার কেন্দ্র বা তার স্থির বিন্দু ধরে ভ্রামক হিসাব করে নিতাম। সেই ভ্রামক হিসাব করলে একটা রোটেশনাল টেন্ডেন্সি, অর্থাৎ ঘূর্ণন প্রবণতা আসতো। ঘূর্ণন প্রবণতা মানে এটা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেই জন্য এটা সাম্যের শর্ত হতো না। এই কারণে আমরা এই দুটো শর্তকে চয়েস করে নিচ্ছি। তাহলে একটা প্লবতা কেন্দ্রগামী উলম্ব রেখা এবং ভার কেন্দ্রগামী উলম্ব রেখা একই হতে হবে, আর ভাসনের শর্ত হচ্ছে ওজন এবং প্লবতা একই হতে হবে, দুটো শর্ত। এবার আমরা আসছি মেটা সেন্টার বা মেটা কেন্দ্র। এরপরের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা মেটা সেন্টার বা মেটা কেন্দ্র। এই ডেফিনিশনটা একটু বড়, ভালো করে একটু বুঝবে। আগে আমি ব্যাপারটা এঁকে বোঝাই, তারপর ডেফিনিশনটা আমরা তৈরি করে নিতে পারবো। কীরকম? যদি কোনো একটা বস্তু সোজাভাবে আংশিক ডুবে থাকে, অর্থাৎ এরকম একটা বস্তু আংশিক ডুবে আছে,
তখন আমরা কি দেখি যে এর ওজন কাজ করছে নিচের দিকে একদম ভরকেন্দ্র দিয়ে, সেন্টার অফ গ্র্যাভিটি সিজি। এই অংশের প্লবতা আমি যেটা ছবিতে আঁকছি আর এই অংশের প্লবতা দুটো কিন্তু হবে এই দুটো অংশ আলাদা আলাদা ডিনোট করলাম। এই দুটো অংশের অপসারিত তরলের পরিমাণ হচ্ছে একই। অর্থাৎ যখন কোনো একটা বস্তু সাম্যে এবং উলম্বভাবে ভেসে আছে তখন ওই বস্তুর যে একটা মিডিল লাইন, এইটা যদি আমরা মিডিল লাইন ধরি, মিডিল লাইনটার নাম দিলাম আমরা এবি। এই মিডিল লাইনের বাঁ দিকে যতটা বায়ান্ট ফোর্স, ডান দিকেও ততটা বায়ান্ট ফোর্স। অর্থাৎ বাঁ দিকের অংশের প্লবতা ডুবে থাকার জন্য আর ডান দিকের অংশ ডুবে থাকার জন্য প্লবতা এটা কিন্তু একই। আমি আবারও বলছি, কোনো একটা বস্তুকে যদি সোজাভাবে কোনো তরলে আংশিক ডুবিয়ে রাখা হয়, মানে কিছুটা অংশ ডুবিয়ে রাখা হয়, তাহলে ওর যে কেন্দ্রীয় রেখা বা মধ্যরেখা, সেই মধ্যরেখার বাঁ দিক এবং ডান দিকের প্লবতা একই হয়। তখন ওই বস্তু সাম্যে থাকবে। এক্ষেত্রে কিন্তু মেটাকেন্দ্রের উপস্থিতি লক্ষ্য করা যাবে না বা মেটাকেন্দ্রকে আমরা দেখতে পাবো না। তাহলে মেটাকেন্দ্রকে কখন দেখতে পাবো? যখন আমি বস্তুকে কাত করে ডোবাবো। এইরকম আমি যদি কাত করে ডুবিয়ে দিই একটা বস্তুকে, তখন আমরা কি দেখব? তখন হচ্ছে মধ্যরেখা, এটা কেন্দ্রীয় যে মধ্যরেখা সেটা এইটা। এই মধ্যরেখার বাঁ দিক এবং ডান দিক এই পরিমাণ এবং এই পরিমাণ, এই দুটো অংশের ভলিউম আলাদা হওয়ার জন্য এই অংশের প্লবতা এই অংশের প্লবতার থেকে বেশি হয়ে যায়। তখন প্লবতা কেন্দ্র কিন্তু এই একই উলম্ব রেখায় আর কাজ করে না। তখন কি হয়? ওজন যদি এই সোজা কাজ করুক, প্লবতা কেন্দ্র তখন এই বরাবর কাজ করবে, অর্থাৎ তার উলম্ব রেখাটা আলাদা হয়ে যায়। তো সেই প্লবতা কেন্দ্রগামী, মানে এটাকে যদি আমি বলি যে প্লবতা কেন্দ্র, সেন্টার অফ বায়ান্সি, আগের দিন বলেছিলাম এই প্লবতা কেন্দ্র। আর এখানে কিন্তু এটাই ওয়েট, এটাই সেন্টার অফ গ্র্যাভিটি, আবার এটাই কিন্তু সেন্টার অফ বায়ান্সি। মানে এটার ক্ষেত্রে দুটো একই বিন্দু, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটি এইটা আর সেন্টার অফ বায়ান্সি এইটা। তখন কি হয়, এই প্লবতা কেন্দ্রগামী উলম্ব রেখা ওই মধ্যরেখাকে একটা বিন্দুতে ছেদ করে। এটারই নাম হলো মেটা সেন্টার বা মেটা কেন্দ্র। তাহলে এখন আমি ডেফিনিশনটা কিভাবে বলবো না, আমরা বলবো যে কোনো একটা তরলে কোনো একটা বস্তুকে যদি আমরা কাত করে নিমজ্জিত করি বা তির্যক অবস্থায় নিমজ্জিত করি, তখন ওই বস্তুর উপর তরলের প্লবতা কেন্দ্রগামী, মানে প্লবতা কেন্দ্রগামী উলম্ব রেখা ওই বস্তুর কেন্দ্রীয় মধ্যরেখাকে যে বিন্দুতে ছেদ করে তারই নাম মেটাকেন্দ্র। তাহলে মেটাকেন্দ্র বুঝতে গেলে আমার একটা কন্ডিশন অবশ্যই হতে হচ্ছে, আমাকে কাত করে বস্তুটা ডোবাতে হচ্ছে। আর যখনই আমি কাত করে বস্তু ডোবাচ্ছি তখনই ওজন এবং প্লবতা কেন্দ্র আলাদা উলম্ব রেখা পাচ্ছে। আলাদা উলম্ব রেখা পাওয়া মানেই হলো ওটা একটা অসাম্য, দুলবে এইভাবে। তো সেক্ষেত্রে সেই প্লবতা কেন্দ্রগামী উলম্ব রেখা ওই অ্যাক্সিসকে, মানে যেটা কেন্দ্রীয় অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তারই নাম মেটাকেন্দ্র। এই হলো মেটা সেন্টার। এবার আমরা শুধু মনে রাখবো যে ফর ইকুইলিব্রিয়াম, মানে সাম্যের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি মাস্ট বি লোয়ার দেন মেটা সেন্টার।
অর্থাৎ মেটা কেন্দ্রের নিচে থাকতে হবে সেন্টার অফ গ্র্যাভিটিকে, মানে ভার কেন্দ্রকে। তাহলে ভার কেন্দ্র যদি মেটা সেন্টারের বা মেটা কেন্দ্রের নিচে থাকে তবেই আমরা বলবো সেটা সাম্যে থাকবে, নাহলে কিন্তু অসাম্যের সৃষ্টি হবে। এই এরপর আমরা আসছি যে যখন কোনো বস্তু কোনো একটা তরলে আংশিক নিমজ্জিত থাকে সেক্ষেত্রে আমরা কি দেব? ফর পার্সিয়ালি ইমার্সড বডি, এটা একটা ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। এরকম লিকুইড রাখা আছে, এখানে কোনো একটা বস্তু, এর ভলিউম হচ্ছে ভি, আর এই ভলিউম মানে ইমার্সড ভলিউম, ডুবে থাকা অংশের আয়তন কত? স্মল ভি। তাহলে স্মল ভি বাই ক্যাপিটাল ভি হবে ডেন্সিটি অফ বডি বাই ডেন্সিটি অফ লিকুইড। অর্থাৎ কোনো একটা বস্তু যদি কোনো একটা তরলে কিছুটা অংশ ডুবে থাকে তাহলে আমরা সেটাকে এইভাবে বলবো যে ইমার্সড ভলিউম বাই টোটাল ভলিউম, মানে মোট বস্তুর কতটা অংশ ডুবে আছে সেটাকে যদি আমরা এন দিয়ে লিখি, এন ইজ ইকাল টু ভি বাই ভি, ডেন্সিটি অফ বডি বাই ডেন্সিটি অফ লিকুইড। এই ফর্মুলাটা আমরা মনে রেখে দেবো অঙ্কের জন্য, ফর প্রবলেম। ব্যাস, এইখানটা আর কিছু মনে রাখার দরকার নেই। এবার যদি আমাকে বলে যে এমন একটা বস্তু তরলের উপরে আছে 20%, তাহলে আমরা কি বুঝে গেলাম যে 80% জলের নিচে বা তরলের নিচে, তখন এনের জায়গায় বসে যাবে 80%। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তারপর এবার আমাদের বাস্তব জীবনের কিছু ঘটনা আমরা দেখি যে বরফ জলে ভাসে, বরফ একটা সলিড মেটেরিয়াল হয়েও জলে ভাসে। তো এইভাবে আমরা যদি বলি যে কোনো একটা লোহার বল জলে ফেলে দিলে ডুবে যায়, কিন্তু লোহার বড় জাহাজ জলে ভাসছে। তারপরে যদি আমরা বলি যে কি করে মানুষ সাঁতার কাটছে জলে, অর্থাৎ মানুষ যদি একটা কৌশল শিখে ফেলে তাহলে সে জলের উপর দিয়ে সাঁতার কাটতে পারে। আবার আমরা খেয়াল করব যে কিছু অ্যানিমেল আছে, মানে কিছু পশু আছে, তাদেরকে কিন্তু সাঁতার শেখাতে হয় না, তারা এমনিতেই সাঁতার কেটে যেতে পারে। তো সেই সমস্ত ঘটনা, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এটা ভেসে থাকা ব্যাপারটা চলে আসছে। আবার আমরা এটাও দেখি যে ডুবো জাহাজ তার ইচ্ছে মতো ডুবতেও পারে, ভাসতেও পারে। সেক্ষেত্রেই বা কী থিওরি কাজ করছে, এইগুলো যদি জানতে হয় তাহলে আমরা আগের দিনের যে থিওরি পড়েছিলাম ভাসন ও নিমজ্জনের, সেই থিওরিতে আমরা কিন্তু চলে যাব। বোঝা গেছে? তো আমরা একটা একটা করে একটু বলছি, জাস্ট গল্পের মতো, যে আইস ফ্লোটস ইন ওয়াটার। তাহলে বরফ জলে ভাসে কি করে? একদম সিম্পল গল্পের মতো বলি। বরফের টুকরোর ওয়েট মানে ওজন যদি জলে ফেলার পর জলের প্রবণতার থেকে কম হয় তাহলেই সে ভাসবে। এটাই তো সিম্পল কনসেপ্ট, আগের দিন আমরা দেখেছি যে বরফের ওয়েট হতে হবে, মানে আইসের যে ওয়েটটা হতে হবে বা ওজনটা হতে হবে, আইস যে জল অপসারণ করছে অর্থাৎ যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেসড করছে তার ওজনের থেকে কম, অর্থাৎ প্রবণতার থেকে কম। এটাই যদি হয় তাহলেই ভেসে থাকবে, এবং সেটাই হয়। আমরা দেখি যে আইসের ডেনসিটি এবং ওয়াটারের ডেনসিটি যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে আইসের ডেনসিটি অনেকটাই কম। এবং সেক্ষেত্রে হিসাব করে দেখা গেছে যে আইস তার টোটাল ভলিউমের 11/12 পার্ট বা এত ফ্র্যাকশান, 11/12 ফ্র্যাকশান জলের মধ্যে ডুবিয়ে রেখে 1/12 পোর্শন বা ফ্র্যাকশান জলের উপরে রাখতে পারে। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে যে পরিমাণ জল ও সরাচ্ছে সেই পরিমাণ জলের পরিমাণটা কম, কিন্তু জলের ডেন্সিটিটা বেশি হওয়ার জন্য কিন্তু তার ওয়েটটা বেশি হয়ে যাচ্ছে।
যখনই জলের ওয়েট বেশি হয়ে যাচ্ছে তাহলে প্লবতা বল বা বায়ন ফোর্স বেশি হচ্ছে, আর প্লবতা বল বেশি হওয়ার জন্য কিন্তু বেঁচে থাকছে। এই হলো ব্যাখ্যা। এবার এটা যে কোনো একটা বই থেকে তোমরা কিন্তু পড়ে নিও, খুব সিম্পল ব্যাখ্যা। মূল কনসেপ্ট কিন্তু বারবার বলছি, বায়ন ফোর্স বা প্লবতা বল হবে ওয়েটের থেকে বেশি। এবার আসছে মানুষ কি করে, তাহলে আমরা বলতে পারি উই হ্যাভ টু লার্ন সুইমিং, আমাদেরকে সাঁতার কাটা শিখতে হবে। বাট ইন কেস অফ অ্যানিমেল ইট ডাজ নট। এটা কি না, আমরা যখন সাঁতার কাটবো ভাবি তখন আমাদেরকে সাঁতার শিখতে হয়, কিন্তু প্রাণীদেরকে শিখতে হয় না। এর কারণ কি না, যে কোনো প্রাণী অর্থাৎ পশু যাদেরকে আমরা বলি তাদের ক্ষেত্রে মাথার যে ওয়েট কম্পারেটিভলি কম, অর্থাৎ বডি রেসপেক্টে মাথার ওজন অনেকটাই কম। সেই জন্য বডিটা যখন ডুবে যাচ্ছে তখন সেই বডিটা ডুবে যাওয়ার জন্য ও যতটা পরিমাণ জল সরাচ্ছে সেই অপসারিত জলের থেকে টোটাল যে অ্যানিমেলটার ওয়েট কিন্তু কম। সেই জন্য ওর ভেসে থাকাটা অনেকটাই সহজ, শুধু হাত পা নাড়ালেই ও চলে যেতে পারে। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্রেন বা মাথার মধ্যে যে যে পার্টগুলো রয়েছে তার ওয়েট অনেক বেশি, অর্থাৎ ভারী, মানে মাথাটা শরীরের দেহে মানে সমগ্র দেহের তুলনামূলক অনেকটাই বেশি ভারী। সেই জন্য সারা শরীর ডুবিয়ে রাখলেও যে পরিমাণ জল অপসারণ করে বা যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেসড করে সেই পরিমাণ জলের ওজনের থেকে মাথাসহ ওই ব্যক্তির বা কোনো মানুষের সম্পূর্ণ ওজন অনেকটাই বেশি। এই জন্য আমাদেরকে কৌশল শিখতে হয় কিভাবে প্রেসার দিয়ে বা ফোর্স অ্যাপ্লাই করে, মানে বল প্রয়োগ করে নিজের দেহকে ভাসিয়ে রাখা যায়, সেই কৌশল শিখতে হয়, যেটা কিন্তু অন্য প্রাণীদের শিখতে হয় না। এবার আমরা আসছি যে আয়রন সিঙ্কস বাট শিপ ফ্লোটস, অর্থাৎ লোহা ডুবে যাচ্ছে কিন্তু লোহার জাহাজ ভেসে যাচ্ছে। লোহা কেন? সে বিশাল অ্যামাউন্টের লোহার তৈরি জাহাজ ভেসে যাচ্ছে। এর কারণ কি না, এটা কিন্তু লোহা নিরেট, অর্থাৎ সলিড একটা যদি লোহার কথা ভাবি তাহলে তার ডেনসিটি ওয়াটারের ডেনসিটির থেকে অনেক বেশি। লোহার ডেনসিটি হয় প্রায় 7.8 এইরকম গ্রাম পার সিসি, আর সেখানে ওয়াটারের 1 গ্রাম পার সিসি, মানে জলের থেকে অনেকটাই ভারী। তো তাই জন্য লোহা যে পরিমাণ জল অপসারণ করে তার ওয়েটের থেকে লোহার ওয়েটটা বেশি হয়, ডুবে যায়। কিন্তু যখন জাহাজ তৈরি হয় সেই লোহাকে পিটিয়ে বা আরও অনেক কিছু মেটেরিয়ালস দিয়ে জাহাজের এমন স্ট্রাকচার তৈরি করা হয়, অর্থাৎ তার এমন একটা গঠন তৈরি করা হয় যাতে জাহাজ যে পরিমাণ জল অপসারণ করে সেই অপসারিত জলের ওজন অর্থাৎ ডিসপ্লেসড ওয়াটারের ওয়েট অবশ্যই জাহাজের যত উপাদান এবং লোকজন যা কিছু আছে তার থেকে অনেক বেশি হয়। সেই কারণে এই অপসারিত জল বেশি হওয়ার জন্য প্লবতার মান অনেক বেশি হয়। এই কারণে জাহাজ সমেত লোকজন সব পুরো সিস্টেমটাই কিন্তু জলে ভেসে থাকতে পারে। এরপর আসছি আমরা সাবমেরিন। সাবমেরিনটা স্টার দেবো এই কারণে, এ আবার ইচ্ছে অনুযায়ী ডুবতেও পারে ভাসতেও পারে। তাহলে সিম্পল থিওরিটা কিন্তু সেম থাকছে যে সাবমেরিন তাহলে ডুববে কখন? যখন সাবমেরিনের যখন ডুবোজাহাজের ওজন হবে অপসারিত জলের ওজনের থেকে বেশি। আবার সাবমেরিন ভাসবে কখন? যখন অপসারিত জলের থেকে কম। তাহলে কি সিস্টেম করা আছে যে এইভাবে চেঞ্জ হচ্ছে ওয়েটটা? না, এই সাবমেরিনে অনেক বায়ু ভর্তি ট্যাঙ্ক রাখা আছে, যেগুলোর নাম আমরা বলি ব্যালাস্ট ট্যাঙ্ক। স্পেলিংটা এরকম। তো এই যে ট্যাঙ্কগুলো যেগুলো রাখা থাকবে এদের মধ্যে কিন্তু আমরা পাম্পের সাহায্যে ইচ্ছে করে আমরা এয়ার ফিল করতে পারি, আবার এয়ার এমটি করতে পারি। অর্থাৎ আমরা বায়ু দিয়ে পূর্ণ করে দিতে পারি ওই ট্যাঙ্কটাকে, আবার পাম্পের সাহায্যে বায়ু খালি করে নিতে পারি। যখনই আমরা ওই জায়গাগুলো বায়ু বের করে নেব তখন ওই জায়গাগুলো জল ভর্তি করে দেওয়া হয়। অর্থাৎ বায়ুটাকে পাম্পের সাহায্যে বের করে নিয়ে জল ঢুকিয়ে দেওয়া হলো, তখন ও ওয়েটই হয়ে গেল। তখন ও ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটের থেকে অর্থাৎ প্লবতার থেকে ওর ওজন অনেক বেড়ে যায়, তখন ও ডুবে যায়। আবার যখন মনে হয় যে ডুবে জাহাজ ভেসে উঠবে তখন পাম্পের সাহায্যে সেই জলগুলো বের করে দেওয়া হয়। বের করে দিলে আবার কিন্তু ওটা
হালকা হয়ে যায়, অর্থাৎ প্রবণতাটা বেশি হয়ে যায় ওয়েটের থেকে, তখন কিন্তু আবার ভেসে ওঠে। তাহলে ইচ্ছে অনুযায়ী ডুবতেও পারে, ভাসতেও পারে। এরপর আমরা সেই সেম ঘটনাগুলো দেখতে পারবো আমাদের এয়ার মিডিয়ামে, অর্থাৎ আমরা যেরকম এতক্ষণ লিকুইড মিডিয়াম দেখলাম, যদি আমরা এয়ার মিডিয়ামে দেখি বেলুনের ঘটনা, অর্থাৎ গ্যাস বেলুন আমরা দেখি যে উপরের দিকে উঠে যায়। এর কারণ না, এই যে বেলুনের মধ্যে যে গ্যাস ভরা থাকে সেটা সাধারণত হয় হিলিয়াম, বা আগে আগে আমরা হাইড্রোজেনের ইউজ করেছি। তো সেই গ্যাস হিলিয়াম বা হাইড্রোজেন এগুলো কি হয় হালকা, কার থেকে না এর চারপাশে যে এয়ার আছে সেই এয়ারের ডেনসিটির থেকে হিলিয়াম বা হাইড্রোজেনের ডেনসিটি কম, অর্থাৎ এর ওয়েটের থেকে এ যতটা পরিমাণ এয়ার সরিয়ে রেখেছে সেই এয়ারের ওয়েট অনেক বেশি হয়ে যায়। ফলে কি হয়, এর ওয়েট নিচের দিকে যেটা কাজ করবে ওয়েট, আর এই এয়ারের জন্য যে বায়ন্ট ফোর্স বা প্লবতা বল সেটা কিন্তু অনেক বেশি হয়। বি ফর বায়ন্ট ফোর্স, ডব্লিউ ফর ওয়েট। অর্থাৎ বেলুনের মধ্যে যে গ্যাস ভরা থাকে তার ওজনের থেকে ওই বেলুন যে পরিমাণ বাতাস অপসারণ করছে বা বায়ু অপসারণ করছে, সেই অপসারিত বায়ুর ওজন অনেক বেশি, সেই জন্য প্লবতা বল বা ঊর্ধ্বমুখী বল অনেক বেশি নিম্নমুখী বলের থেকে, মানে ওজনের থেকে যেহেতু ঊর্ধ্বমুখী বল বেশি, সেই জন্যটা উপরে উঠে যায়। এই হলো বেলুনের আপওয়ার্ড মোশন। এই যে ঘটনাগুলো, এইগুলো কিন্তু একবার পড়ে নিলেই মনে থাকবে, খুব ইজি ব্যাপার। তবুও বলবো একটু গল্পের মতো করে মনে রেখো বা নিজের যুক্তিটাকে ঠিকঠাক রেখো, তাহলে কিন্তু অ্যান্সার নিজেরাও লিখতে পারবে। মূল কনসেপ্ট কিন্তু আগের ক্লাসে যেটা করিয়েছি, যে ওয়েট এবং বায়ন্ট ফোর্সের কম্পারেটিভলি যে হিসাব, কখনো এটা বেশি কখনো ওটা বেশি। এবার যেটা আসছে, আমরা কোনো একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনারে মানে চোঙাকৃতি পাত্রে আমরা যদি লিকুইড নিয়ে যাই, তাহলে দেখব যে যখন আমি ওইটাকে মোশান দেব, অর্থাৎ কীরকম ব্যাপারটা, যে এইরকম একটা পাত্র আছে, এতে আমি একটা তরল রেখেছি এইরকম। এবার কি করলাম, এই পাত্রটাকে আমি এই দিকে মুভ করাচ্ছি ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করাচ্ছি। যখনই মুভ করাবো তখন দেখা যাবে যে এই লিকুইড লেভেলটা এইরকম হয়ে গেছে। এটা কেন হলো? তো প্রথমত এখানে এই যে আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি, মানে ওর উপরে একটা এফেক্টিভ ফোর্স কাজ করেছে, এই যে অ্যাক্সেলারেশন ফলে এর উপর একটা সিউডো অ্যাক্সেলারেশন অর্থাৎ ছদ্ম বা অলিক ত্বরণ একটা অনুভূত হয়েছে। অর্থাৎ আমি একদম তোমাকে বাস্তব উদাহরণ দিয়ে বলছি, যে একটা গ্লাসে জল নেবে, জল নেওয়ার পর যখন ওটা অনুভূমিক তল হয়ে যাবে, জলটাকে ওইদিকে ঠেলে দেবে, গ্লাসটাকে ওইদিকে ঠেলে দেবে। যখনই গ্লাসটাকে ওইদিকে ঠেলবে দেখবে জলতল যেন এইদিকে বেঁকে গেল, জাস্ট এইরকম ছবির মতো। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে কিভাবে থিওরি হিসাব করে আমরা বুঝতে পারবো যে কত কোণে বেঁকে গেছে। এইটা কিন্তু এমসিকিউতে আসে, কম্পিটিটিভ পরীক্ষায় বা এইচএসের এমসিকিউতেও আসে, যে কতটা কোণে ওটা বেঁকে গেল। এটা যদি আমাকে হিসাব করতে হয় তাহলে আমরা কি করব, দুটো পয়েন্ট আমরা কল্পনা করে নেব, একটার নাম দিলাম এ, একটার নাম দিলাম বি। এই পয়েন্টকে ওরিয়েন্ট করে আমরা একটা এরিয়া ইমাজিন করলাম, মানে কল্পনা করব এরিয়া, এবং সেখান থেকে একটা চোঙাকৃতি অংশ কল্পনা করছি। এই এরিয়া হচ্ছে এ। আচ্ছা, এটা এ আর বি হয়ে গেছে, আমি এটাকে এ ড্যাস্ট বি ড্যাস্ট করে দিলাম পয়েন্ট দুটোকে, আর এরিয়াটার নাম দিলাম এ। এই লেন্থ হচ্ছে এল। তাহলে এর মধ্যে কতটা লিকুইড ধরলো না, তাহলে মাস অফ দি লিকুইড, অর্থাৎ সেই লিকুইডের মাস কত হলো, এ এল, এটা ভলিউম ইন্টু রো, অর্থাৎ ফোর্স সমান হবে এ এল রো ইন্টু এ, মানে এম এ, এটা হলো ফোর্স। এই ফোর্সটা কার সঙ্গে সমান হবে, এদের মধ্যে যে প্রেসার ডিফারেন্স ইন্টু এরিয়া। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু প্রেসার ডিফারেন্স ইন্টু এরিয়া। তাহলে হলো এ এল রো এ ইজ ইকুয়াল টু প্রেসার ডিফারেন্স, মানে হলো পি এ ড্যাস্ট মাইনাস পি বি ড্যাস্ট ইন্টু এ এরিয়া। অর্থাৎ আমি এ ড্যাশ পয়েন্ট এবং বি ড্যাশ পয়েন্টের মধ্যে আমি কি করলাম,
প্রেসার ডিফারেন্সটা হিসাব করে নিলাম। এখান থেকে আমি এ এ কেটে দিলাম, তাহলে এল রো এ ইজিক্যাল টু এটা হবে এইচ রো জি। তাহলে এইচ রো জি কি হচ্ছে না, এই দুটোর মধ্যে হাইটের ডিফারেন্স, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে আর এখান থেকে এটা, এই যে দুটো হাইট, এই ডিফারেন্সটা হলো এইচ, আর এটা তাহলে কত হচ্ছে থিটা, আর এটা হলো এল। তাহলে এখান থেকে আমি রো রো কেটে দিলাম, এইচ বাই এল ইজিক্যাল টু ট্যান থিটা ইজিক্যাল টু এইচ বাই এল মানে এখানে হবে এ বাই জি। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এ বাই জি। এই হলো ফর্মুলা। অর্থাৎ আমি কত অ্যাক্সেলারেশনে নিয়ে যাচ্ছি এটা যদি জানতে পারি তাহলে আমরা থিটা পেয়ে যাবো ট্যান ইনভার্স এ বাই জি। এটা প্রুফটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, দেখিয়ে দিলাম, তবুও বলবো এই ফর্মুলা মনে রাখতে এমসিকিউ বা অঙ্কের জন্য, যে কতটা অ্যাঙ্গেলে ও টিল্টেড হয়ে যাবে অর্থাৎ বেঁকে যাবে, এটাই। এবার আমরা আসছি অ্যাটমসফেরিক প্রেসার। এই জায়গাটা খুব পুরনো, আমি জাস্ট একটু উল্লেখ করে দিয়ে চলে যাব যে অ্যাটমসফেরিক প্রেসার এই কথাটার অর্থই হলো বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ আমরা বায়ুমণ্ডলীয় চাপ বললে যেটা বুঝবো যে বায়ু কোনো একটা বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলবো আমরা বায়ুমণ্ডলের চাপ। আবার বলছি, বায়ু কোনো একটা বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলবো অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। এবার আমরা আসছি যে বায়ুমণ্ডলীয় চাপ তো হলো, কিন্তু আমরা হিসাব যেটা করব সেটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেসার। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি হয়, সেখানে বলাই আছে যে গড় সমুদ্র পৃষ্ঠে অর্থাৎ অ্যাভারেজ সি সারফেস, গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি ল্যাটিটিউডে অর্থাৎ 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সি টেম্পারেচারে মানে 0 ডিগ্রি সি উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভের চাপ, সেটাই হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আমি এটাকে পয়েন্ট আকারে বললাম যাতে মনে থাকে। তাহলে পৃথিবী পৃষ্ঠের উপর গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সি উষ্ণতা এবং 76 সেন্টিমিটার পারদ চাপে প্রমাণ, এই 76 সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপ দেবে তাকেই বলবো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আর এর হিসাবটা হবে পি ইজিক্যাল টু 76 13.6 ইন্টু 980 আর ডাইন পার সেমি স্কোয়ার, অর্থাৎ এটাকে বলবো 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটা হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের হিসাব। এগুলো মোটামুটি আমাদের অনেকেরই মুখস্থ আছে। এবার আমরা শুধু রিলেশনগুলোকে একটু চেঞ্জ করে নিচ্ছি। 1.013 বার বলে দেবো, কারণ 1 বার ইজিক্যাল টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এগুলো সব পি অ্যাটমসফেরিক, এগুলো বার। এবার আমরা এই হিসাবটাকে আরও কতগুলো ফর্মে লিখতে পারি। যেমন আমরা যদি এসআইতে হিসাব করতাম তাহলে পি এটিএম হতো 0.76 ইন্টু 13600 ইন্টু 9.8 নিউটন পার মিটার স্কোয়ার, তখন হতো 1.013 ইন্টু 10⁵ পাস্কাল, এটাও হতো। আবার আমরা এরকম লিখতে পাচ্ছি যে পি এটিএম ইজিক্যাল টু 76 সেমি এইচজি প্রেসার, এটাকেই বলবো 760 মিমি অফ প্রেসার অফ এইচজি। এটা মানেই হলো 760 টর, কারণ 1 টর ইজিক্যাল টু 1 মিলিমিটার অফ এইচজি, অর্থাৎ পারস্তম্ভের 1 মিলিমিটার উচ্চতার যে চাপ সেটাই হলো এত টর। তাহলে আমরা টর, অ্যাটমসফেরিক প্রেসার এবং পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, বার,
প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেশন কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো অঙ্কের ক্ষেত্রে যখন কাজে লাগবে। এবার বলছে যে যদি আমরা ধরে নিই যে এয়ার হোমোজিনিয়াস, অর্থাৎ আমরা জানি যে বায়ু অসমসত্ব পদার্থ, বায়ুর বিভিন্ন জায়গাতে উপাদান আলাদা আলাদা, উচ্চতা যত বাড়তে থাকবে তত বায়ুর ঘনত্ব পরিবর্তিত হয়। এই সব কিছু জানা সত্ত্বেও আমরা যদি ধরে নিই যে এটা আর্থের সারফেস, এর উপর এইচ হাইট পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে হোমোজিনিয়াস অ্যাটমসফিয়ার, তখন এয়ারের ডেনসিটি আমরা কি ধরবো, ফিক্সড ধরে নিলাম। তখন কি হবে না, তখন হবে হাইট অফ এয়ার বা অ্যাটমসফিয়ার ইন্টু রো এয়ার ইন্টু জি ইজ ইকাল টু হবে অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু 76 ইন্টু 13.6 ইন্টু জি, মানে হচ্ছে কত, 980। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি যে এয়ারের হাইট কত হবে, হাইট অফ দি এয়ার ইজ ইকাল টু 76 ইন্টু 13.6 ইন্টু 980 বাই এয়ারের ডেন্সিটি মনে রাখতে হবে 0.001293 গ্রাম পার সিসি ইন্টু 980, কেটে গেল। এই হিসাবটা যদি করি আমরা পাবো প্রায় 7.99 বা 98 এরকম একটা কিমি, অর্থাৎ প্রায় 8 কিমি। এটা কিন্তু প্রায় লিখেছে, নিয়ারলি ইকুয়াল টু। আর রো এয়ার এটা আমরা মনে রাখবো 0.001293 গ্রাম পার সিসি। এই প্রসেস আমরা মনে রেখে দেবো। তাহলে এইভাবে আমরা কিন্তু হোমোজিনিয়াস যে অ্যাটমসফিয়ার বা এয়ার তার হাইটটা কত হবে এটা কিন্তু আমরা বের করে নিতে পারবো। লাস্ট যেটা আসছে ম্যানোমিটার। তাহলে এতক্ষণ আমরা এই যে থিওরিগুলো পড়ছিলাম এগুলো কিন্তু সব ব্যারোমিটারের থিওরি। তো আমরা সেই 14-এর ব্যারোমিটার যেটা ছোটোবেলায় পড়েছি বা টরিসেলির এক্সপেরিমেন্ট যেগুলো আমরা পড়েছিলাম সেইগুলোতে আর ডিটেলস যাচ্ছি না, কারণ ওই কনসেপ্ট আমাদের প্রত্যেকের আছে যে ব্যারোমিটার সাহায্যে আমরা কী করি না, আমাদের স্কুলে ল্যাবে ব্যারোমিটার রাখা থাকে। তো সেই ব্যারোমিটারে আমরা কি করি, একটা নিচের দিকে মার্কারি যে কলাম থাকে, অর্থাৎ যে পারদ স্তম্ভ, তার সঙ্গে একটা পিন টাচ করিয়ে দিয়ে, মানে স্পর্শ করিয়ে দিয়ে আমরা কি করি, নিচের সেই স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে পিনটা স্পর্শ করাই, আর উপরের দিকে একটা লেভেল থাকে যেখানে পারদের উচ্চতা আমরা মেপে নিই। অর্থাৎ আমাদের কাজ হয় ব্যারোমিটারে উচ্চতাটা মেপে নেওয়া, অর্থাৎ এইচ মেপে নেওয়া। এইচ মেপে নিলে আমরা পি ইজিক্যাল টু এইচ রোজি ফর্মুলা বসে আমরা প্রেসারটা হিসাব করে নিই। এই ছিল আমাদের থিওরি। তাহলে ব্যারোমিটারের সাহায্যে আমরা মূলত কী কাজ করি, হাইট মেপে নিয়ে এবং সেদিনের টেম্পারেচারে যদি আমরা মার্কারির ডেনসিটি মানে পারদের ঘনত্ব যদি সামান্য পরিবর্তনটাও ধরি, তাহলে সেই দিনের উষ্ণতা অনুযায়ী ঘনত্ব কত হয় এটা বসিয়ে দিয়ে আমরা চাপটা হিসাব করে ফেলি। তো এখন প্রশ্ন উঠে গেল যে বায়ুর চাপ না হলে আমরা ব্যারোমিটারের সাহায্যে খোলামেলা মেপে নিলাম, কিন্তু যখন কোনো আবদ্ধ পাত্রে মানে কোনো কনফাইন্ড কন্টেনারে যদি আমরা কোনো গ্যাস রাখি তখন সেখানে কি হবে, অর্থাৎ কোনো আবদ্ধ পাত্রে যদি আমরা গ্যাস ভরে রাখি তখন সেই গ্যাস যে প্রেসার দেবে সেই প্রেসারকে মাপতে গেলে আমাদের ম্যানোমিটার লাগে। তো সেই ম্যানোমিটারের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ওই গ্যাসের চাপটা মাপবো তখন দুটো কন্ডিশন আসতে পারে। এক হচ্ছে যে ওই গ্যাসের চাপ আমাদের অ্যাটমসফেরিক প্রেসারের থেকে কম হতে পারে, আবার এমনটা হতে পারে যে অ্যাটমসফেরিক প্রেসারের থেকে বেশি হতে পারে। অর্থাৎ ম্যানোমিটারের সাহায্যে আমরা যখন মাপবো তখন এই রকম কেসগুলো হতে পারে। ম্যানোমিটারে তাহলে কি করা হবে না, আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হবে। ম্যানোমিটার when P গ্রেটার দেন P অ্যাটমিক, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসারের থেকে যখন বেশি হবে তখন কি হয়, তখন এরকম একটা কন্টেনার, আমি জাস্ট রেখাচিত্র দিয়ে বোঝাচ্ছি, এরকম একটা কন্টেনার, এখানে গ্যাস রাখা থাকলো, এখান থেকে এবার কি হবে, একটা নল বেরিয়ে আসবে, ইউ শেপড এরকম একটা নল। এই যে নলটা, এই যে ইউ শেপের যে নলটা হবে এইটা কিন্তু এরকম লম্বা হয়ে থাকবে, অর্থাৎ আমি এখানটায় কি করবো, একটা পারদ রেখে দেবো। যখনই আমি এখানে পারদ ভরে দেব তখন দেখা যাবে যে পারদটা এই রকম লেভেলে এসে
ইকুইলিব্রিয়াম হয়ে গেছে। তাহলে তখন হাইটের ডিফারেন্স কতটা ধরবো? এইটা। তখন আমরা লিখব পি ইজ ইকাল টু পি এটিএম অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসার প্লাস এইচ রো জি, অর্থাৎ আমি এখানে যে লিকুইড রাখবো সেই লিকুইডের ডেন্সিটি, এর ডেন্সিটি হচ্ছে রো আর জি। এইটা হলো আমাদের যখন বেশি ধরবো, যখন অ্যাটমসফেরিক প্রেসার থেকে বেশি। এবার যদি কম হয় তখন আমরা কি ধরবো? তাহলে এখানে আমি লেস দেন করে দিলাম। তখন এই ছবিটা কিন্তু পাল্টে যাবে অনেকটা। কীরকম পাল্টাবে না, তখন আমরা ধরবো এই টিউবের ক্ষেত্রে যে প্রেসারটা দেবে লিকুইড, সেই প্রেসারটা হবে কম। এত দূর আমাদের পারদ তখন ভর্তি থাকলো, তখন হাইট হিসাব হবে এই পর্যন্ত, আর তখন এই হিসাব হয়ে যাবে পি এটিএম ইজ ইকাল টু পি এটিএম ইজ ইকাল টু পি প্লাস এইচ রো জি, মানেই হলো পি ইজ ইকাল টু পি এটিএম মাইনাস এইচ রো জি। এই হলো আমাদের দুটো ফর্মুলা, কখন বেশি কখন কম হবে। তো মোটামুটি আমরা টরিসেলির পরীক্ষাটা আমরা ডিটেলস বলিনি, সেটা আমাদের ছোটোবেলার কনসেপ্টে যা ছিল তাই থাকবে, যে একটা নল রাখা হতো, তাতে 76 সেন্টিমিটার পারদটা উঠে থাকে আর বাকি অংশটা মার্কারি ভেপার বা পারদ বাষ্প থাকে, যেটা আমরা নাম দিয়েছিলাম টরিসেলির শূন্যস্থান। তো এই হিসাবটা আমরা মনে রেখে দেবো। আর ম্যানোমিটারটা নতুন আমরা দেখলাম, আর আজকের ক্লাস যতটা যা হলো এই নিয়ে আমরা এই মিক্স চ্যাপ্টার শেষ করলাম। তো আজকে যে ক্লাস হলো আমি তবুও বলবো গত দিনের ক্লাসটা অনেকটাই বেশি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ সেকেন্ড পিরিয়ড যেটা, কারণ বেশিরভাগ অঙ্ক আসবে কিন্তু ওখান থেকে। আর আজকে আমরা অঙ্কের জন্য কতগুলো জিনিস পেয়েছি, ওই একটা হলো আমাদের ডুবে থাকা মানে পার্সিয়ালি ইমার্স যে বডি, এটার ক্ষেত্রে, আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু A/G, আর হচ্ছে ম্যানোমিটার। সবশেষে একটা কথা বলবো, যে আমাদের এই যে প্রেসার ইকুয়েশন বলি বা আমাদের যে বায়ন ফোর্স হিসাবে যে ইকুয়েশন বলি, প্রত্যেকটাতে জি আছে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আছে। তাহলে যদি কোনো কন্টেনার লিফটে থাকে, এটা একদম লাস্ট বলে দিচ্ছি, ইফ the container in a lift, যদি কন্টেনার লিফটে থাকে তখন সেক্ষেত্রে যদি আমি প্রবতা বল বের করি, তখন জিগুলো সব কনভার্ট হয়ে যাবে কি জি প্লাস এ বা জি মাইনাস এ, জি জিরো, যেমন যেমন হতো, এগুলো সব অ্যাকর্ডিং টু লিফট থিওরি, মানে লিফটের যে থিওরি, সেই নিউটনস লতে যেটা পড়েছিলাম, অ্যাকর্ডিং টু লিফটস মোশন ইন নিউটনস ল অফ মোশন চ্যাপ্টার। অর্থাৎ আমি সোজাভাবে কথাটা বলি, যে নিউটনের গতিসূত্র অধ্যায়ে আমরা লিফটের বিভিন্ন গতি অনুযায়ী পেয়েছিলাম, কখনো ত্বরণ হয়েছিল জি প্লাসে, যখন লিফট উপর দিকে এ ত্বরণ নিয়ে ওঠে তখন জি প্লাসে, যখন লিফট এ ত্বরণে নামে তখন জি মাইনাসে, যখন অভিকর্ষ ত্বরণেই পড়ে বাধাহীনভাবে তখন জিরো, যখন স্থির অবস্থায় থাকে তখন জি। এই যা যা কন্ডিশানগুলো পেতাম সেই কন্ডিশানগুলোতেই আমাদের জি এর ভ্যালু যা দাঁড়াতো এফেক্টিভ জি এর ভ্যালু, সেই ভ্যালুটাই কিন্তু আমরা ভি রো জি বা এইচ রো জি, এই সমস্ত ফর্মুলাতে যে জি আছে সেই জি এর জায়গাগুলো সব শিফট হয়ে যাবে। অর্থাৎ আমি তখন জি বসাবো না, তখন কি বসবে ভি রো জি প্লাসে ব্র্যাকেট দিয়ে, এইচ রো জি প্লাসে বা জি মাইনাসে, এই ব্যাপারটা বলতে চাইছে। অর্থাৎ সিম্পল ব্যাপার, যে লিফটের থিওরি হলে কিন্তু সেই নিউটনস লতে যে লিফটের থিওরি আমরা পড়েছিলাম সেই অনুযায়ী গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন চেঞ্জ হবে। এই হলো মোদ্দা কথা। তো যাই হোক, ভালো থেকো তোমরা, ক্লাস ফলো করো, আর অবশ্যই বলবো নিজেরা একটু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেল, যারা আজকে নতুন ক্লাস করছো, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে এবং কেমন লাগছে জানিও। নিজেরা পড়ো বাড়িতে থেকে। আমি মোটামুটি সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস কিন্তু এই চ্যানেলে আপলোড করব। ভালো থাকবে।
you.